আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হামলা করলে ভিয়েতনামের তেতো স্বাদ পেতে পারে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর। আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের। এবার নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ভিয়েতনাম। বর্তমানে সুসম্পর্ক থাকলেও এই নামের সঙ্গে মধু নেই, আছে তিক্ততা। কারণ দেশটি ৫ দশক আগে মার্কিন সেনাদের নাকানি চুবানি খাইয়েছিল। অজেয় এই বাহিনীর অর্থাৎ মার্কিন পরাজয়ের সেই লজ্জা ও আতঙ্ক বহুদিন কুরে কুরে খেয়েছে আমেরিকানদের। অর্ধ শতাব্দী পর যুক্তরাষ্ট্র আবার সেই ফাঁদে পড়তে যাচ্ছে বলে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেনারেল ও সহকারীরাও আশঙ্কা করছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মার্কিন সেনারা। ১৯৬০-এর দশকে অস্ত্রশস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন, চীন ও অন্য কমিউনিস্ট মিত্র দেশগুলো উত্তর ভিয়েতনামকে সমর্থন করে, আর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড এবং অন্য কমিউনিস্ট বিরোধী মিত্র দেশগুলো দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দেয়। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫৮ সহস্রাধিক সৈন্য নিহত হয় এবং প্রায় $১৬৮ বিলিয়ন বেশি অর্থ ব্যয় হয়। এই বিপুল ব্যয়ের কারণে তৎকালীন মার্কিন সরকারের নেওয়া গ্রেট সোসাইটি তথা দারিদ্র্য ও বর্ণবৈষম্য দূরীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক অধিকার উন্নয়নের লক্ষ্যে নেওয়া একগুচ্ছ উচ্চাভিলাষী সামাজিক সংস্কার কর্মসূচি বাধাগ্রস্ত হয়। এছাড়া দেশটিতে দেখা দেয় মুদ্রাস্ফীতি। এত কিছুর পরও যুদ্ধে ব্যর্থতা মার্কিন সামরিক বাহিনীর অপরাজয়তার মিথ ভেঙে দেয় এবং দেশের ভেতরে যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক জনমত তৈরি হয়। এই পরাজয় দেশটির জনগণের মধ্যেও দীর্ঘস্থায়ী ভীতি তৈরি করে, যার কারণে তারা পরবর্তী বহু বছর বিদেশের মাটিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল। ১ দশক বছর পর যুক্তরাষ্ট্র ফের সামরিক হস্তক্ষেপ শুরু করে। ১৯৮৩ সালে গ্রেনাডা এবং ১৯৮৯ সালে পানামা আক্রমণ করেছিল দেশটি। এরপর ১৯৯১ সালে ইরাকের উপসাগরীয় যুদ্ধে হস্তক্ষেপ এবং ২০০১ সালে আফগানিস্তান ও ২০০৩ সালে ইরাক আক্রমণ করে মার্কিন বাহিনী। এখানেও আছে বাজে অভিজ্ঞতা। ইরাক আক্রমণ করে রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারলেও দেশটিতে তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী প্রজন্ম ও মিলিশিয়া বাহিনী, যেগুলো পরোক্ষভাবে এখন নিয়ন্ত্রণ করছে ইরান। এমনকি শিয়া প্যারামিলিটারি গ্রুপটি এখন তেহরানের পক্ষে যে কোনো যুদ্ধেও অংশগ্রহণ করতে প্রস্তুত। এছাড়া আফগানিস্তানেও যুক্তরাষ্ট্রের ২ দশকের আগ্রাসন ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় যুদ্ধ করতে গিয়ে শুধু মার্কিন সৈন্যই নিহত হয়েছে ২৫০০-এর মতো। এর বাইরে ন্যাটোরও বহু সৈন্যের সমাধি হয়েছে তালেবানের ঘাঁটিতে। এই আগ্রাসনে যুক্তরাষ্ট্র ১ ট্রিলিয়নের বেশি অর্থ ব্যয় করেছে, যা দেশটির অভ্যন্তরীণ ঋণ বাড়িয়ে দিয়েছে। বিপুল প্রাণহানি ও অর্থ ব্যয়ের পরও পশ্চিমা সৈন্যদের দেশটি ত্যাগ করতে বাধ্য করেছে তালেবান। ইহুদিবাদী ইসরায়েল ২০২৫ সালের জুনে ইরান আক্রমণ করেছিল। তাদের উস্কানিতে ১২ দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা মেরে সেগুলো ধ্বংস করতে সেই হামলা চালায়। এতে পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে পাল্টা হামলা চালিয়ে ইরান যে সাহস ও সক্ষমতার প্রমাণ দিয়েছে তা ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। তেহরানের জবাব নামমাত্রা হলেও দেশটির ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে গিয়ে পড়েছিল। পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির সেই অর্জন সবাইকে চমকে দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্রের জবাবের প্রতিক্রিয়া না দেখিয়ে যুদ্ধ শেষ করে ওয়াশিংটন। ইসরায়েল নাছরবন্দা, কোনো অবস্থাতেই ইরানকে অক্ষত ছাড়তে রাজি নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে ইরান ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। তেহরানকে প্রধান শত্রু বিবেচনা করে নেতানিয়াহুর অলিখিত শর্ত ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ
অথবা দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এর জন্য প্রয়োজনে আগ্রাসন চালাতে হবে। যে কোনো মূল্যে দেশটিকে দুর্বল করতে হবে। হামলার উদ্দেশ্যে মার্কিন প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও বেশ কয়েকটি ডেস্ট্রয়ার আরব সাগরে মোতায়েন করেছে মার্কিন নৌবাহিনী। এছাড়া ইরানকে ঘিরে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের অন্তত 2 ডজন সামরিক ঘাঁটিতে অর্ধলক্ষাধিক মার্কিন সেনা মোতায়েন আছে। এছাড়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাবমেরিন সহ উপসাগরীয় এলাকায় বেশ কয়েকটি ভ্রাম্যমাণ মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রও আছে যুক্তরাষ্ট্রের। এই বিপুল পরিমাণ সমরাস্ত্রকে ইরানে আগ্রাসন চালানোর জন্য যথেষ্ট মনে করছে না ট্রাম্প প্রশাসন। সেনা সদস্যদের মনোবল বাড়াতে মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকেও। এগুলো এক একটি আস্ত দানবীয় সামরিক ঘাঁটি। এছাড়া বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন F-35 স্টেলথ ফাইটার সহ 3 শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ইরান আগ্রাসনে মার্কিন মিত্রদের অবস্থান। বিশ্বের যে কোনো প্রান্তে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও অভিযানে সবার আগে সহযোগী হয়ে পাশে দাঁড়ায় ওয়াশিংটন। নানাভাবে সহায়তার পাশাপাশি সরাসরি জড়িয়ে যায় ওয়াশিংটনের শুরু করা প্রায় সব সংঘাতে। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপ ও আমেরিকার মিত্ররা সেনা সদস্য ও সমরাস্ত্র নিয়ে অংশগ্রহণ করে। ইরাক, আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়ায় আগ্রাসন এর সাম্প্রতিক উদাহরণ। কিন্তু ইরান আক্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টো চিত্র। তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে আরব ও ইউরোপীয় মিত্রদের বরাবরই টেবিলের চারপাশে পায় ওয়াশিংটন, কিন্তু ইরান আক্রমণের বেলায় পাশে দাঁড়ায়নি কেউ। এমনকি আশেপাশের যত দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে তারা সবাই আগেভাগে তাদের আকাশ ও ভূমি ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। পাকিস্তানের ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতের প্রক্সি তালেবানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণ মাত্রায় পাল্টা হামলা চালাচ্ছে। তিনি ঘোষণা করেছেন, আফগান আগ্রাসন এবং তার ভাষায় ভারতের প্রক্সি অর্থাৎ প্রতিনিধি তালেবানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ণ মাত্রায় জবাব দেওয়া হবে। তার এ মন্তব্য পশ্চিম সীমান্ত বরাবর উত্তেজনা এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর চলমান সামরিক অভিযানের মধ্যেই সামনে এলো। খাজা আসিফ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, সাহসী সশস্ত্র বাহিনী আফগান আগ্রাসন এবং তথাকথিত ভারতীয় প্রক্সি তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত জবাব দিচ্ছে। তিনি পোস্টে লেখেন, আমাদের বাহিনী বর্তমানে একটি সিদ্ধান্তমূলক জবাব দিচ্ছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে শত্রুর কপালে পরাজয় নিশ্চিত। তিনি জোর দিয়ে বলেন যে পাকিস্তানের এই সামরিক পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং এটি ব্যাপক এবং শত্রুভাবাপন্ন উদ্দেশ্য নস্যাৎ করার লক্ষ্যে পরিচালিত। ধৈর্য ফুরিয়ে গেছে, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। একটি কঠোর বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ। তিনি বলেন, আমাদের ধৈর্য ফুরিয়ে গেছে, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। তিনি বলেন, আফগানিস্তানকে তাদের আগ্রাসনের পূর্ণ জবাব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখন দামাদাম মাস্ত ক্যালেন্ডার হবে, যা সামরিক অভিযানের একটি তীব্র পর্যায়ের ইঙ্গিত দেয়। আসিফ একটি তীক্ষ্ণ বার্তা দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী সমুদ্রের ওপার থেকে আসেনি, তারা আপনার প্রতিবেশী। তারা আপনাদের গতিবিধি জানে, যার আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা বাস্তবতা সম্পর্কে গভীর সচেতনতার ইঙ্গিত দেয়। তালিবানের বিরুদ্ধে ভারতের প্রক্সি হওয়ার অভিযোগ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুপ্রতীক দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছিল। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও তাঁর দাবি অনুযায়ী তালেবান ভারতের প্রক্সিকে পরিণত হয়েছে। আসিফের মতে, ইসলামাবাদ কূটনৈতির মাধ্যমে সম্পর্ক স্থিতিশীল করার জন্য গুরুত্বের সঙ্গে চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা ফলাফল দিতে ব্যর্থ হয়েছে। উত্তেজনা বাড়ার এই সময়ে খাজা আসিফ আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের উচিত ফেডারেশন এবং অন্যান্য প্রদেশগুলোর পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, মাতৃভূমি রক্ষায় পিটিআইয়ের ভূমিকা পালন করা উচিত। এই সংকটময় সময় তিনি একটি ঐক্যমধ্য জাতীয় ফ্রন্টের ডাক দেন। দৃঢ় সংকল্পের বার্তা।
সশস্ত্র বাহিনীর ওপর পুনরায় আস্থা ব্যক্ত করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী আগ্রাসন মোকাবিলায় পূর্ণ মাত্রায় নিয়োজিত এবং প্রস্তুত। কূটনৈতিক ব্যর্থ হওয়া এবং অভিযান শুরু হওয়ার প্রেক্ষাপটে আসিফের এই মন্তব্যগুলো ইসলামাবাদের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানে সামরিক হামলায় এখনও পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, অভিযানে ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরীর মতে, এই অভিযানে আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এসব খবর প্রকাশ করা হলেও সংবাদ মাধ্যমটি তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন আফগান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানের ৭৪টি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে এবং পাকিস্তান সেনা ১৮টি চৌকি দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তান সেনা পোস্টে পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান শেষ করা হয়। আফগান পক্ষের দাবি, হামলায় পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে বন্দী করেছে। অভিযান চলাকালীন পাকিস্তানের ২টি সেনা সদর দপ্তর ও ১৯টি চেকপোস্ট আফগান বাহিনী দখল করেছে। সংঘর্ষে ৮ জন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে। আফগান মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে ইরানে নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ কারণে একের পর এক দেশ তাদের নাগরিকদের তেহরান ছেড়ে যেতে বলছে। এবার এই কাতারে যুক্ত হল ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম মিত্র রাষ্ট্র চীন। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সোশ্যাল মিডিয়া বিবৃতিতে জানায়, বর্তমানে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করার এবং যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একই দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েল থেকে তাদের দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের চলে যাওয়ার অনুমতি দিয়েছে। একদিকে ওয়াশিংটন ইরানে হামলার হুমকি দিচ্ছে, অন্যদিকে গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। যুদ্ধ এড়ানোর শেষ চেষ্টা হিসেবে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার একদিন পরই পদক্ষেপগুলো নেওয়া হলো। যদিও শুরুতে কিছুটা আশাবাদ দেখা দিয়েছিল, তবে তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনকে চুক্তি করার জন্য অতিরিক্ত দাবি ত্যাগ করতে হবে এমন সতর্কবার্তার পর সেই পরিস্থিতি পাল্টে যায়। শুক্রবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরান ও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত চীনা দূতাবাস ও কনস্যুলেটগুলো বাণিজ্যিক ফ্লাইট বা স্থলপথ ব্যবহার করে সরিয়ে নিতে চাওয়া চীনা নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।